শুভ সকাল সবাইকে। আজকে সবাইকে আমার এই নতুন ভিডিও পর্বে আবার স্বাগতম। তো আপনারা আশা করব সবাই খুব ভালো আছেন। আমারও দিনকাল কোনো রকম কেটে যাচ্ছে আর কি। দেশের সার্বিক পরিস্থিতি দেখলে আসলে খুব ভালো থাকা যায় না, তারপরেও জীবন চলে, ভালো থাকতে হয়। আজকের বিষয়টা হলো যে বাংলাদেশে হঠাৎ করে পলিথিন তুলে দেয়া হবে। হ্যাঁ, রাস্তাঘাটে ব্যাটারি চালিত যানবাহন চলবে না। এরও বেশ কয়েকদিন আগে হুট করেই সেন্ট মার্টিনস দ্বীপকে অবরুদ্ধ করে দেয়া হলো। বলা হলো যে সেন্ট মার্টিন দ্বীপ নাকি ধীরে ধীরে বাংলাদেশ থেকে দূরে চলে যাচ্ছে। তো ডিপ্লোম্যাটিক্যালি দেখলে আসলে বাংলাদেশ থেকে দূরে চলে গেছে। তো ওইটা নিয়ে ডিপলি আর কথা না বলি। তো এই যে সিদ্ধান্তগুলা, কিছু কোনো কোনো মানুষ দেখবেন যে যারা এসি গাড়িতে চড়ে, তারা খুব একটা একটা অন্যরকম একটা দৃষ্টি নিয়ে আশেপাশে রিক্সাওয়ালা বা ব্যাটারি চালিত যানবাহনে যারা চলে তাদের দিকে তাকায়। তো এই যে একটা কর্পোরেট শ্রেণী, এই যে একটা আপনার গাড়ি চড়া শ্রেণী, এসিতে বসবাস করা শ্রেণী, এদের কাছ থেকে আপনারা সবসময় এ ধরনের বিহেভগুলাই পাবেন। তো আমি বলতেছি না যে পরিকল্পনা করতে হয়, একটা রাজধানী শহরকে ডিসিপ্লিন করতে হয়, কিন্তু সেটা বাংলাদেশের মতো স্থানে হুট করে এ ধরনের ডিসিশন নেওয়াটা আসলে আমার আমার দৃষ্টিতে মনে হয় যে হঠকারী সিদ্ধান্ত। পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা হলো যে কর্পোরেটরা যখন রাজনীতিকে গ্রাস করে তখন এ ধরনের সমস্যাগুলো ঘটে। আমরা অনেক সময় গালিগালাজ করি, অনেক সময় দেখবেন যে বলি যে আরে ওই ওই এলাকার মেয়র চাইলেই পারতো, বা ওই এলাকার কমিশনার চাইলেই পারতো এ ধরনের ব্যাটারি চালিত যানবাহনগুলো বন্ধ করে দিতে। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো কমিশনার কিন্তু সাধারণ জনগণ দ্বারা নির্বাচিত একজন কমিশনার, এবং উনি কিন্তু সমাজের সব শ্রেণীর মানুষের সাথে মিশেন এবং জানেন যে কার কোনটা চাহিদা। গতকালকে একটা ভিডিও দেখলাম, আমার কাছে খুবই খারাপ লাগলো যে মানুষটার বয়স কত হবে, ধরেন এই 35 বা তারও নিচে, হাউমাউ করে কাঁদতেছে। সে বলছে আমার বাসায় একটা 2.5 বছরের বাচ্চা আছে, আমি কি খাওয়াবো? আমি 1 লাখ টাকা অলরেডি ইনভেস্ট করে ফেলছি। হ্যাঁ, আমাকে প্রতিদিন 3,000 টাকা করে কিস্তি দিতে হয়। এই যে মানুষগুলা, এরা কিন্তু একে অপরের সাথে, অর্থাৎ আমরা কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, আমি যখন ঢাকায় যাই গত ডিসেম্বরের দিকে, তো আমার এক বন্ধু, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, তো সে আমাকে বলল যে চল তোকে একটা শর্টকাটে নেই, তুই যদি ট্যাক্সিতে চলিস, তুই যদি আম, কোনো উবার নিস, তাহলে তুই 2 ঘন্টা একই জায়গাতে আটকাই থাকবি, কিন্তু আই তোকে এইটাতে, আমি কোনো মানে এটাতে কোনো যুক্তি প্রদর্শন করতে চাচ্ছি না। তো আমি যথারীতি উঠলাম, এবং সেটা খুবই আদিম একটা পরিবহন, শ্যালো মেশিন দিয়ে কোনো রকম করে এটাকে আহ, বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং বুদ্ধি খাটায় এটা করা হয়েছে। তো অবভিয়াসলি স্যালুট যিনি এই আহ, জিনিসটা বানাইছেন। আমরা তো আর তাদেরকে পরিচর্যা করি না। সমস্যা হলো আমরা সবসময় তাদেরকে গালিগালাজ করি, কিন্তু পৃথিবীর কোনো দেশেই পড়ালেখা করা ছাড়া মানুষ শুধুমাত্র নিজের বুদ্ধি খাটায়, অভিজ্ঞতাকে কাজে লাগায়, একটা শ্যালো মেশিন দিয়ে একটা একটা জনপরিবহন বানাই ফেলে। আমি এটাকে বলবো যে জনপরিবহন। জনপরিবহন কেন? আপনি মানুষের পরিশ্রম দেখবেন, মানুষের আনন্দ দেখবেন, মানুষের কষ্ট দেখবেন, এভরিথিং। আমার আমার সংজ্ঞাতে রাজনীতি এটাই। আমার সংজ্ঞাতে এটাই হলো পলিটিক্স। কর্পোরেট মানুষ কখনো এই জিনিসগুলো বুঝে না। আপনি
ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের তাদের মর্ম বুঝাতে পারবেন না, রিজওয়ানা হাসান চৌধুরীকে তাদের মর্ম বুঝাতে পারবেন না, কারণ তারা কখনো এই যে একটা শ্রেণীর মানুষ এদের সঙ্গে কখনো মিশে নেই, এদের অনুভূতিকে কখনো বোঝার চেষ্টা করে নাই। কিন্তু দিন শেষে এই মানুষগুলারই কিন্তু জয় হয়। হ্যাঁ, আজকে যারা হাউমাউ করে কাঁদতেছে, এদের আর্তনাদের যে এম, যে ভাইবটা, সেই ভাইবটা কিন্তু রিজওয়ানা হাসান খুব রিসেন্টলি বুঝতে পারবেন, বা এই পরিবেশ আন্দোলন নিয়ে, পরিবেশ বাঁচাও আন্দোলন নিয়ে যারা কাজ করতেছেন তারা বুঝতে পারবেন। পরিবেশকে বাঁচাইতে হবে, তাই বলে মানুষের পেটে লাথি মেরে নয়। পরিবেশকে আমরা অবশ্যই বাঁচাবো, পরিবেশকে সুন্দর করব, তাদেরকে সাথে নিয়ে। উচিত ছিল তাদেরকে সময় দেয়া, উচিত ছিল একটা সময় বেঁধে দেয়া, উচিত ছিল রুটগুলাকে একটু পাল্টাই দেয়া। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করা। এগুলা এগুলো হলো টেকসই প্ল্যান করতে হয়। এগুলো আপনি আজকে মনে হলো যে আমি মতিঝিল টিকাটুলি অঞ্চলে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেব, এটা সম্ভব না। কারণ আপনি একই সাথে কতগুলা মানুষের সমস্যাকে সামনে টেনে আনছেন আপনি নিজেও জানেন না। আপনার আপনার এফোর্ড করার ক্ষমতা আছে দিনে 500-1000 টাকা শুধু যানবাহনের পিছনে খরচ করা, কিন্তু এমনও সাধারণ মানুষ আছে যারা ওই ব্যাটারি চালিত রিক্সায় চড়ে অফিস করতে চায়। তারা সেই খরচটাকে হিসাব করে রাখে। তাহলে আপনি একই সাথে কতগুলা মানুষকে একসাথে, তো আপনি গরিব, যারা দিন আনে দিন খায়ের মতন অবস্থা, যারা একদিনে উদয় অস্ত পরিশ্রম করে যে টাকা কামাই করে, সে টাকার একটা অংশ তারা কিস্তি দেয়, তারপরে বাজার করে, তাদের সাথে হাসি, কান্না, বেদনা, আবেগ সবকিছু জড়িত। আপনারা তাদের সেই ভাইবটাকে বোঝার চেষ্টা করলেন না। আপনাদের কাছে মনে হলো এসি ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমেই মনে হলো, ও শিট, এই কোন আদিম পরিবহন আজকে আমরা বন্ধ করে দেব। এটা ঠিক হয় নাই, এটা মোটেও ঠিক হয় নাই। অনেকগুলা মানুষকে আপনারা একই সাথে কষ্ট দিলেন, অনেক মানুষ কষ্ট পেল, অগণিত মানুষ কষ্ট পেল। তাদের যানবাহনে যারা চড়তো তারা কষ্ট পেল, এবং তাদের পরিবারগুলা কষ্ট পেল। এটা একটা অভিশাপ। মানুষের পেটে লাথি মেরে আপনি কখনো ফেম কামাইতে পারবেন না। মানুষের পেটে লাথি মেরে আপনি কখনো কখনো কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তন করতে হবে তাদেরকে সাথে নিয়ে, পরিবর্তন করতে হবে তাদেরকে জিজ্ঞাসা করে, পরিবর্তন করতে হবে তাদেরকে শিক্ষিত করে, তাদেরকে বুঝিয়ে সমস্যাটা কোথায়। এটাই হলো রাজনীতি। আপনি হঠাৎ করে ধানমন্ডি থেকে একটা এসি অফিস থেকে বের হয়ে সেই মনে হলো আমি বাংলাদেশকে কালকেই বিলাত বানাই দেবো, নিউ ইয়র্ক সিটি বানাই। না ভাই, এটা বাংলাদেশ, এটা নিউ ইয়র্ক সিটি না। নিউ ইয়র্ক সিটিতে যদি কেউ প্ল্যান করে তাহলে তারা 100 থেকে 200 বছরের প্ল্যান করে, একদিন 2 দিন না। আপনার হঠাৎ করে মনে হলো আমি পলিথিন তুলে দেবো। একটা শ্রেণীর মানুষ আছে তারা সবসময় টেবিলে টেবিলে বসে পলিথিন দূষণ করতেছে, এটা করতেছে, সেটা করতেছে। ভাই, আপনাকে পিছন থেকে টান দিতে হবে। কারা এই পলিথিনের ম্যাটেরিয়াল গুলা বাংলাদেশে আমদানি করে, কারা এই ব্যবসার সাথে জড়িত, তাদেরকে ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে আপনার একদম সাধারণ জনগণ পর্যন্ত আসতে হবে। আপনি কখনো ভাবলেন না যে আমি পলিথিনের কোম্পানি আজকেই তুলে দিলাম 7 দিনের নোটিশে। একটা মানুষ যে কতগুলা টাকা ইনভেস্ট করে একটা পলিথিনের কোম্পানি দিছে, আপনি তাদের কথা ভাবলেন না। আপনার কাছে মনে হলো আমি যা বলবো সেটাই শক্তি। আপনার কাছে মনে হলো যে আমি সেন্ট মার্টিন বন্ধ করে দিলাম, না তোমরা সেন্ট মার্টিন যাইতে পারবে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ট্যুরিস্ট পেশার সঙ্গে জড়িত ছিল, পর্যটনের সাথে জড়িত ছিল, আপনি তাদের কথা ভাবলেন না। আপনার কাছে মনে হলো আমি রিজওয়ানা হাসান ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারি, আমি ইচ্ছা করলেই সেন্ট মার্টিন আবার ন্যাচারাল হয়ে যাবে। জিনিসগুলো এত সোজা না। এবং এগুলা আমার কাছে মনে হয় এগুলা এক প্রকার উস্কানি দেয়া। হ্যাঁ, রিক্সাওয়ালা দেখলাম, রিক্সাওয়ালা ভাইরা, ভ্যানওয়ালা ভাইরা যারা ব্যাটারি চালিত যানবাহন এগুলোর সাথে জড়িত, তারা রাগে, ক্ষোভে, দুঃখে ইটের টুকরা দিয়ে গায়ের দিকে ছুড়ে দিচ্ছেন। না, ঠিক হলো না। আপনার প্রকান্তরে বাংলাদেশ সেনাবাহিনীকে আরো রিস্কের দিকে ফেলাই দিলেন, আরো ঝুঁকির দিকে ফেলাই দিলেন। বাংলাদেশে এখন পুলিশ নাই, এখন আছে একমাত্র আর্মি, যারা একটু নিয়ম
বলেন, শৃঙ্খলা বলেন রক্ষা করতেছে। আমি দেখলাম মুহুর্মুহু ঢিল ছুটতেছে মহাখালীতে, তারা এদিক ওদিক ছুটে পালাচ্ছে। এগুলা দেখেন ভাই, বিশ্ব দেখে, সারা বিশ্ব এগুলা দেখে। এগুলো একটা জঘন্য প্রসেস। যখন আপনার মাথার ভিতরে ন্যূনতম বুদ্ধি থাকবে না, তখন আপনি এই ধরনের কাজগুলো করে সাধারণ মানুষগুলোকে উস্কাই দেবেন। কিছুদিন আগে আপনাদের তথাকথিত জুলাই বিপ্লবে একজন রিকশালা ভাই স্যালুট দিলেন। গতকালকে দেখলাম স্টুডেন্ট রিকশালারা ধরে পিটাচ্ছে। আপনারা একটা শ্রেণীকে আরেকটা শ্রেণীর এগেনস্টে পাঠাই দিচ্ছেন। তারা সাধারণ মানুষের মধ্যে যুদ্ধ করতেছে। এগুলা প্রকান্তরে উস্কানি দেয়া, এগুলো প্রকান্তরে মানুষকে মানুষের বিপক্ষে ঠেলে দেয়া, বিরুদ্ধে ঠেলে দেয়া, এবং এটা একটা ব্যাড সাইন। এটা একটা খুবই খারাপ একটা সাইন তৈরি করে, মানুষের ভিতরে বিভেদ তৈরি। অথচ আপনারা এই জিনিসগুলা অন্যভাবে করতে পারতেন, সময় নিয়ে করতে পারতেন। আপনার হাতে আসলে সময় নাই, সেজন্য টোটাল ব্যবস্থাটাকে একটা হেফাজত অবস্থার মধ্যে ফেলে দিলেন। পুনর্বাসনের কথা ভাবতেন, 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় দিতেন, তাহলেও হতো। আপনারা তো এখনো কিছুদিন আছেন, সময় দিতেন, তাহলেও এটা হতো। বহির্বিশ্বে সময় দেয়, আপনার এগুলো সম্বন্ধে জ্ঞান হলো একদম একদম জিরো। আমাদের এখানে যখন একটা রাস্তাতে কাজ চলে, অন্তত 7 দিন আগে বিজ্ঞাপন দেয়। 7 দিন আগে জনসাধারণের জন্য বিজ্ঞাপন দেয় যে এই রাস্তা এতদিন বন্ধ থাকবে, এই রাস্তাতে চলার জন্য আমরা সাপ্লিমেন্টারি হিসাবে এটা রাখছি। আমরা বুঝে যাই 7 দিন আগে। আপনি কোনো ঘোষণা ছাড়াই বললেন পলিথিন তুলে দেবেন, আপনার মনে হলো ব্যাটারি চালিত রিক্সা তুলে দেবেন, আপনি তুলে দিলেন। ফলাফলটা কি হলো? সিম্পলি অভিশাপ। এগুলো গায়ে লাগবে। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, মন্তব্য করেন, আমাকে অনেক ভালোবাসা দেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ।